অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে যুগে যুগে ভগবান শ্রী বিষ্ণু নানা অবতার নিয়ে ধর্মকে রক্ষা করেছেন। কখনো মৎস্য অবতার নিয়ে রাক্ষস হায়গ্রীবকে বধ করে বেদকে রক্ষা করেছেন, আবার কখনো কূর্ম অবতার ধারণ করে সমুদ্র মন্থনের সময় তার পিঠে মন্দার পর্বতকে ধারণ করেছেন, আবার কখনো বরাহ অবতার ধারণ করে হিরণ্যকে বধ করে পৃথিবীকে মুক্ত করেছেন। এইভাবে একের পর এক অবতার নিয়ে পৃথিবীকে রক্ষা করে চলেছেন, যার মধ্যে একটি অন্যতম অবতার হলো বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র। হ্যালো ফ্রেন্ডস, আপনারা ঠিক ধরেছেন। আজকে আমরা কথা বলবো কয়েকদিন আগেই প্রতিষ্ঠিত অযোধ্যায় রামচন্দ্রের মন্দির নিয়ে। তবে তার আগে বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য এবং এই রকম বিভিন্ন বিস্ময়কর ভিডিওর আপডেট পেতে আমাদের অসাম ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা কি জানেন যে মন্দিরকে ঘিরে এত উন্মাদনা, এত উত্তেজনা? সেই রাম মন্দির যেখানে রয়েছে সেইখানে আগে ঘটেছিল হিংসা ও হানাহানি। একেবারে সহজ ও মসৃণ ছিল না রাম মন্দির নির্মাণের কাজ। বাবরি মসজিদ ও রাম মন্দিরকে ঘিরে সংঘাত ঘটেছিল বারবার। এই রাম মন্দিরের সাথে জুড়ে আছে বাবরি মসজিদের ক্ষতবিক্ষত চিহ্ন। আপনারা কি জানেন কেন এত বিতর্ক এই রাম মন্দির ও বাবরি মসজিদকে নিয়ে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। অযোধ্যার বিতর্কিত জমি, অর্থাৎ আজ যেখানে রাম মন্দির গড়ে উঠেছে, রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ বানানো হয়েছিল। এই দাবি তুলে 1992 সালে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দু জনতা। তখন সাম্প্রদায়িক দাঙ্গায় মারা যায় প্রায় 2000 মানুষ। রাম জন্মভূমি অযোধ্যা ছিল বাবরি মসজিদের অবস্থান। মোগল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি 1528 সালে এই মসজিদ নির্মাণ করেন। হিন্দুদের বিশ্বাস, বাবরি মসজিদ যে জায়গায় নির্মাণ করা হয়েছিল সেই জায়গাটি ছিল হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মস্থান। এছাড়াও হিন্দুদের দাবি, অতীতের রাম মন্দির ভেঙে তার উপর বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। মসজিদের নির্মাণ নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে আছে বিতর্ক। বছরের পর বছর ধরে দীর্ঘ লড়াই। হিন্দু মুসলমানের মধ্যে বিরোধের তিক্ততা সবার নজরে আসে। মসজিদ নির্মাণ নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে আছে বিতর্ক। এই রাম মন্দিরের দীর্ঘ আইনি লড়াই শুরু হয়েছিল 1853 সালে। ব্রিটিশরা এই দুই সম্প্রদায়ের জন্য মসজিদের জায়গা আলাদা করে দেয়। বেষ্টনীর মাধ্যমে মসজিদের ভেতরে প্রবেশ করে প্রার্থনা করার সুযোগ দেওয়া হয় মুসলিমদের, আর বাইরের অংশ হিন্দুদের জন্য। 1947 সালে দেশের স্বাধীনতার পরেই প্রায় 4 দশক ধরে কোনো ধর্মের মানুষের প্রবেশের অধিকার ছিল না, কারণ অযোধ্যার মূল ভবনটি সরকার তালাবন্ধ করে রেখেছিল। যেখানে মুসলিমরা একসময় নামাজ পড়তো, হঠাৎ করে 37 বছর পরে সেই তালা খুলে দিয়ে মন্দিরের শিলান্যাস করতে দেওয়া হয়। 1949 সালে হিন্দু মৌলবাদীরা গোপনে মসজিদের ভেতর একটি রাম মূর্তি স্থাপন করে এবং মুসলিমরা তার প্রতিবাদ জানায় এবং হিন্দু মুসলমান উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে মামলা করে। সেই পরিস্থিতিতে দাঙ্গা ঠেকাতে পুরো মসজিদকে ভারত সরকার সিল করে দেয়। তখন মসজিদের প্রবেশের অধিকার পাওয়ার জন্যই হিন্দু মুসলমান উভয় পক্ষেই পুনরায় আদালতের দ্বারস্থ হন। শ্রী রামচন্দ্রের জন্মভূমি নিয়ে 500 বছর ধরে চলে আসা সংঘাতের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পায়। সুপ্রিম কোর্ট অর্ডার দেয় সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজো করেন রাম মন্দিরের এবং তার হাত ধরে 2024 সালে তার উদ্বোধন হয়। 51 ইঞ্চি উচ্চতায় কৃষ্ণশিলায় নির্মিত রামলালার বিগ্রহটি হলো আপাতমস্তক সোনায় মোড়া। রামলালার সোনার মুকুটের ওজন 6 কিলোগ্রাম, দাম 11 কোটি টাকা। এতে শুধুমাত্র সোনা নয়, এই মুকুটটি তৈরি হয়েছে হিরে, পান্না, রুবি সহ নানা বহু মূল্যবান রত্ন দিয়ে। উত্তর ভারতীয় ধাঁচে তৈরি হয়েছে রামলালার মুকুট। এর ঠিক মাঝখানে রয়েছে সূর্যদেবের প্রতীক। রামের হাতে রয়েছে সোনার ধনুক, তাতে রয়েছে মুক্ত চুনি পান্না। ডান হাতে রয়েছে সোনার তীর।
বিগ্রহের কপালে রয়েছে হিরে চুনি খচিত তিলক, পায়ে রয়েছে সোনার মল। এই রামলালার মূর্তিটি তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগী। নিপুণ শিল্পকার্য মন্দির জুড়ে। রাম মন্দির নির্মাণে রয়েছে বিশেষত্ব। প্রাচীন ভারতে বহু মন্দির পাথরের তৈরি, কিন্তু সেগুলি তৈরি হয়েছিল শত শত বছর আগে। তিনতলা রাম মন্দিরের মোট আয়তন 2.7 একর। এটি 57,000 বর্গফুট এলাকা জুড়ে তৈরি। রাম মন্দিরের উচ্চতা 161 বর্গফুট। রাম মন্দির নির্মাণে সবথেকে ভালো মানের গ্রানাইট, বেলে পাথর ও মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছে। এই মন্দিরটি সিমেন্ট, লোহার রড ছাড়াই তৈরি হলো। 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে পাথর ব্যবহার করা হয়েছে, এর পিছনেও রয়েছে বিজ্ঞান। এমনভাবে রাম মন্দির নির্মাণ করা হয়েছে যাতে 2500 বছরে কোনো ক্ষতি না হয়। লোহায় মরচে ধরে, কিন্তু পাথরের সহনশীল ক্ষমতা অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। এই মন্দিরকে টলাতে পারবে না বন্যা, ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়। এই রাম মন্দির নির্মাণের আগে মাটি পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছিল নিচে মাটির পরিবর্তে বালি রয়েছে। তার উপর মন্দির নির্মাণ করলে ধসে যাওয়ার সম্ভাবনা ছিল। এরপর এই বালি পুরো তুলে ফেলে তার উপর দক্ষিণ ভারত থেকে আনা শক্ত গ্রানাইট পাথর স্থাপন করে ভিতটি মজবুত করা হয়। এই পাথরগুলি আনা হয়েছিল রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড় থেকে। প্রতিটি পাথরের ফাঁকা জায়গাতে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মাঝে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি এই নির্মাণ শৈলীতে। খাজুরাই মন্দির, সোমনাথ মন্দির, কোণারকের সূর্য মন্দিরের মতো অনেক মন্দির নির্মাণ হয়েছে। এইবার নির্মাণ করা হলো অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরে রামের পাশে লক্ষ্মণ ও সীতা দেবীকে দেখা যায় না। আমরা সাধারণত ভারতবর্ষের প্রতিটি মন্দিরে রাম, সীতা ও লক্ষ্মণকে একসাথে দেখে থাকি। অযোধ্যার রাম মন্দিরে এই ত্রিমূর্তিকে একসাথে দেখা যাবে না, কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে রাম মন্দিরের গর্ভগৃহে যে রাম মূর্তিটি বসানো হয়েছে সেটি রামচন্দ্রের 5 বছরের অর্থাৎ বাল্যকালের। স্বাভাবিকভাবে সেই বয়সে রামচন্দ্রের বিবাহ হয়নি, সেই কারণে স্বাভাবিকভাবে মা সীতা ও লক্ষ্মণকে রামের পাশে দেখা যাবে না। অযোধ্যার রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে 2587টি স্থানের পবিত্র মাটি। ঝাঁসি থেকে স্বর্ণ মন্দির, হলদিঘাটি থেকে কেদারনাথ, কোনায় কোনায় থাকা বিভিন্ন পবিত্র স্থানের মাটি ব্যবহার করা হয়েছে রাম মন্দির নির্মাণে। রাম মন্দির 3 তলা উঁচু, প্রত্যেকটি ফ্লোরের উচ্চতা 20 ফুট। মন্দিরে মোট 392টি স্তম্ভ এবং 44টি গেট রয়েছে। মন্দিরের প্রবিত্রতা অনুষ্ঠানে দেশের 150টি নদীর পূর্ণ জল নিয়ে আসা হয়। অযোধ্যা ছাড়াও শ্রীলঙ্কা থেকে 16টি জায়গা এবং মানস সরোবরের জল এসেছে রাম মন্দিরে। উপহার হিসাবে রাম মন্দিরে এসেছে 2400 কিলো ওজনের একটি বিরাট বাহুবলী ঘণ্টা, যেটি তৈরি করা হয়েছে অষ্টধাতু দিয়ে। আলিগড়ের এক তালা শিল্পী বিশ্বের সবথেকে বড় চাবি তৈরি করেছেন রাম মন্দিরের জন্য, যার উচ্চতা প্রায় 10 ফুট এবং ওজন প্রায় 400 কেজি। তেলেঙ্গানা থেকে এসেছেন 64 বছরের শ্রীনিবাস শাস্ত্রী। রূপোর তৈরি সোনার পাতে মোড়া পাদুকা নিয়ে 8000 কিলোমিটার পথ হেঁটে পৌঁছেছেন রাম মন্দিরে। এছাড়াও দেশের বাইরে থেকে এসেছে নানা উপহার। শ্রীলঙ্কা, নেপাল, আমেরিকা প্রভৃতি বিভিন্ন দেশ থেকে অযোধ্যায় পৌঁছেছে নানা উপহার সামগ্রী। গুজরাট থেকে এসেছে 104 ফিট আগরবাতি, ওজন 3304 কেজি। এর দাম 5 লাখ টাকা, একটানা জ্বলবে 1.5 মাস। রাম মন্দিরে মোট 13টি সোনার দরজা আছে। ভারতবর্ষ হলো এক আশ্চর্য ভূমি। হাজার হাজার বছর ধরে যেসব মন্দির তৈরি করা হয়েছে তাদের স্থাপত্যের দিকে তাকালে অবাক হতেই হয়। রামনবমীর দিন রামলালার কপালে যে সূর্য তিলক
আঁকা হবে তার পরিকল্পনা চলছিল বহুদিন ধরে, এবং সেই পরিকল্পনার পিছনে বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিজ্ঞানী যেমন কাজ করেছে, তেমনি স্বাস্থ্যবিজ্ঞানীরাও কাজ করেছে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুটি বিষয়ে মাথায় রেখে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তাই সূর্য কখন কোন দিকে থাকছে, কোন দিক দিয়ে সূর্য রশ্মিটা পড়ছে, সেই বিষয়টা যেমন মাথায় রাখা হয়েছে, অপরদিকে ঋতু পরিবর্তনের বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। কতটা বৈজ্ঞানিকভাবে এই বিষয়টি তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মূলত এখানে আয়না এবং লেন্স এবং কিছু কাঠামোর ব্যবহার করা হয়েছে। কিভাবে ব্যবহার করা হয়েছে? মূলত বেলা 12টা নাগাদ যখন সূর্যরশ্মি সোজাসুজি পড়ছে রাম মন্দিরে, সেখান থেকে লেন্স এবং আয়না বরাবর এই সূর্যরশ্মি ধাক্কা খাচ্ছে। একবার নয়, মূলত 3বার ধাক্কা খেতে খেতে সেই রশ্মি এগিয়ে যাচ্ছে, এবং সেই রশ্মি ধাক্কা খেতে খেতে এগিয়ে গিয়ে সরাসরি পড়বে রামলালার কপালে। রশ্মি সাধারণত ঠিকরে পড়ার পর কার্যত একটা জ্যোতি সেখান থেকে বেরিয়ে আসবে। 4 মিনিটের জন্য তৈরি হবে সেই মহামুহূর্ত। শুধু রামলালার পদ্মসম মুখমণ্ডলই নয়, শোভায়িত হবে গোটা গর্ভগৃহ। এইভাবে সূর্যবংশীয় রামলালার কপালে মঙ্গল তিলক আঁকবেন সূর্যদেব। 14 বছর বনবাসে গিয়েছিলেন প্রভু রামচন্দ্র, কিন্তু কলিযুগে রামচন্দ্রকে অপেক্ষা করতে হলো 500 বছর ধরে। 500 বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরল। এখন শুধু আনন্দ চারিপাশে। অযোধ্যা নগরী জুড়ে এখন শুধু রাম নাম। অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন দেশ বিদেশের ভক্তরা। সকলের এক নজর রামলালাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অযোধ্যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই আসবো আমাদের পরবর্তী টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।